শুরু করার আগে বলে রাখি, এই ক্লাসের সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল এডিউ এমপ্লয় আর আমাদের ইউটিউব চ্যানেল এডিউ এমপ্লয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। একদম। আর আজকের টপিকটা কিন্তু মারাত্মক লেভেলের ইন্টারেস্টিং হতে চলেছে। মাটি বা সয়েল শুনে অনেকেরই হয়তো মনে হতে পারে, আরে ধুর, এটা আবার কোনো টপিক হলো নাকি, মানে জাস্ট বোরিং একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেই ভাবে মাটি নিয়ে ঘাটাঘাটি করা মানেই বোধহয় শুধুই কাদা মাখা, তাই না? রাইট। কিন্তু আজকে আমাদের এই ডিপ ডাইভের মিশনই হলো প্রমাণ করা যে মাটির ভেতরেও একখানা ফাটাফাটি সায়েন্স আছে। মানে ইট ইজ নট জাস্ট ডাট। এক্স্যাক্টলি। আর এই যে মাটি নিয়ে পড়াশোনা, এটার কিন্তু একটা বেশ গালভরা নাম আছে। সোর্স মেটেরিয়াল অনুযায়ী দ্য স্টাডি অফ সয়েল ইজ কল্ড পেডোলজি। পেডোলজি। আরে নামটা শুনে যেন মনে হচ্ছে সাইকেল চালানোর বিদ্যা শেখানো হচ্ছে। হা, পেডোলজি কিন্তু সাইকেলের প্যাডেল মারা নয়, এটা একদম পিওর মাটির বিদ্যা। এই টার্মটা মনে রাখার জন্য ছাত্রছাত্রীদের একটা সলিড হ্যাক দিয়ে দিই। তোমরা জাস্ট ভাববে পায়ের তলায় মাটি আর পায়ে চালায় পেডেল, পেডেল থেকে পেডোলজি। বাপরে, দারুণ তো! এই মেমোরি হ্যাকটা শুনলে আর কেউ জীবনেও পেডোলজি ভুলবে না। তো বেসিক্যালি সোর্সে বলা হচ্ছে সয়েল ইজ আ রিনিউয়েবল ন্যাচারাল রিসোর্স মেড আপ অফ অর্গ্যানিক, মানে যাকে বলে হিউমাস, অ্যান্ড ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, মানে মাটি হলো একটা নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ, আর এটা দুটো জিনিসের মিক্সচার। এই জায়গাটা আমি একটা রান্নার অ্যানালজি দিয়ে বোঝাতে চাই। রান্নার অ্যানালজি? আচ্ছা, মানে কেমন ব্যাপারটা? ওই যে ইনঅর্গ্যানিক বা অজৈব অংশটা হলো ধরো রান্নার মূল সবজি, আর এই অর্গ্যানিক বা হিউমাস, হ্যাঁ, হিউমাস। হিউমাস হলো রান্নার আসল মশলাটা, মানে যেটা দিলে মাটির আসল স্বাদ বা উর্বরতাটা খোলে। একদম পারফেক্ট অ্যানালজি। হিউমাস হলো মাটির গ্ল্যামার, যেটা মূলত পচা পাতা, ডালপালা এইসব থেকে তৈরি হয়। এই গ্ল্যামারটা না থাকলে মাটি জাস্ট ধুলো আর পাথরের গুঁড়ো। কিন্তু এই মাটি তো আর ম্যাজিক করে একদিনে তৈরি হয় না, রাইট? সোর্সে দেখছি মাটি তৈরির পেছনে 4টে মেইন ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টরস এফেক্টিং সয়েল ফর্মেশন। হ্যাঁ, 4 ফ্যাক্টরস: প্যারেন্ট রক, ক্লাইমেট, টাইম আর রিলিফ। চলো এই 4টে কারিগরকে একটু লাইন বাই লাইন ব্যবচ্ছেদ করি। প্রথমে আসছে প্যারেন্ট রক বা আদিশিলা। সোর্স বলছে ইট ডিটারমাইন্স সয়েল কালার, টেক্সচার, মিনারেল কন্টেন্ট অ্যান্ড পারমিয়েবিলিটি। সোজা কথায় বলতে গেলে বাবা মায়ের জিন যেমন বাচ্চাদের মধ্যে আসে, ঠিক তেমনি প্যারেন্ট রকের গুণাগুণ মাটিতে হুবহু ট্রান্সফার হয়। আরে বাহ, মানে আয়রনওয়ালা পাথর হলে তার ছানাপোনা মাটির রঙও লাল হবে? একদম তাই। এরপর আসছে দ্বিতীয় ফ্যাক্টর, ক্লাইমেট বা আবহাওয়া। সোর্সে বলা আছে টেম্পারেচার অ্যান্ড রেইনফল অ্যাফেক্ট দ্য রেট অফ ওয়েদারিং অ্যান্ড হিউমাস ফর্মেশন। মানে বেশি বৃষ্টি আর কড়া রোদ মানে পাথর তাড়াতাড়ি ভাঁটবে আর ভাঙবে, এটা তো সিম্পল লজিক। ঠিক। আর এই পাথর ভাঙার প্রসেসটা তো রাতারাতি হয় না, তাই দরকার থার্ড ফ্যাক্টর, মানে টাইম। ইট ডিটারমাইন্স দ্য থিকনেস অফ সয়েল লেয়ার্স। এই জায়গাটা খুব রিলেটেবল। মানে যত পুরনো সম্পর্ক, বন্ডিং তত মজবুত হয় মানুষের মধ্যে। মাটির ক্ষেত্রেও তাই, সময় যত বেশি যাবে মাটির লেয়ার তত মোটা হবে। হ্যাঁ, রাইট। আর লাস্ট ফ্যাক্টর হলো রিলিফ বা ভূমিরূপ। ইট এফেক্টস সয়েল অ্যাকিউমুলেশন অ্যান্ড ইরোশন। মানে জায়গাটা খাড়াই না সমতল, তাই তো? এক্স্যাক্টলি। পাহাড়ের ঢাল বেশি বলে মাটি টিকতে পারে না, গড়িয়ে নিচে পড়ে যায়। মানে রিলিফই ঠিক করে মাটি সেখানে জমবে নাকি ক্ষয়ে যাবে। গট ইট। তো ছাত্রছাত্রীরা, এই 4টে ফ্যাক্টর মনে রাখার মেমোরি হ্যাক হলো PCRT। পিসিআরটি? হ্যাঁ, পিতে প্যারেন্ট রক, সিতে ক্লাইমেট, আর্থে রিলিফ আর টিতে টাইম। মাটির জন্ম হতে এই 4টে জিনিস মাস্ট। সুপারব হ্যাক। এবার চলো মাটির লেয়ার বা হরাইজনের দিকে এগোই। তবে তার আগে একটা বসের কথা বলে নি। সোর্স বলছে ICAR, মানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে, তারা ভারতের মাটিকে 8টা টাইপে ভাগ করেছে। ও আচ্ছা, আমাদের স্কুলে যেমন বোর্ডের হেড অফিস থাকে, তেমনি ভারতের মাটির হেড অফিস হলো ওই ICAR, নিউ দিল্লিতে। হ্যাঁ, আর এরা কিসের ভিত্তিতে এই 8টা ভাগ করেছে জানো? বেসড অন ফরমেশন ফ্যাক্টরস, কালার, থিকনেস, টেক্সচার্স, এজ অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ। বাপরে, অনেকগুলো ক্রাইটেরিয়া। তো স্টুডেন্টস মাথায় গেঁথে নাও, দিল্লির বস ICAR মাটির ভাগ করল 8 বার। হ্যাঁ, এবার আসি ফিগার 1-এ,
মানে সয়েল হোরাইজন। এটাতে ও, এ, ই, বি আর সি লেয়ার আছে। এটাকে একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ের সাথে তুলনা করলে খুব সহজে বোঝা যাবে। মাল্টি স্টোরি বিল্ডিং, ইন্টারেস্টিং। তো এর টপ ফ্লোরে কি আছে? একদম টপ ফ্লোর বা ছাদে আছে ও লেয়ার বা অর্গ্যানিক লেয়ার বা হিউমাস। এখানে শুধুই পচা লতাপাতা থাকে। আচ্ছা, আর তার নিচেই বোধহয় এ লেয়ার। হ্যাঁ, সেকেন্ড ফ্লোর হলো এ লেয়ার বা টপ সয়েল। এখানে মূলত মিনারেলসের সাথে হিউমাস মেশে। এটাই কিন্তু আসল কাজের জায়গা, যেখানে গাছের শেকড় থাকে। সোর্সে এর পর একটা লেয়ার দেখছি, ই লেয়ার বা এলুভিয়েশন লেয়ার। আর এখানে লেখা লিচড মিনারেলস অ্যান্ড অর্গ্যানিক ম্যাটার। মানে এখান থেকে সব ভালো জিনিস ধুয়ে নিচে চলে যায়। মানে এই ফ্লোরের ছাদ কি লিক করে? হ্যাঁ, অনেকটা ওরকমই ভাবতে পারো। বৃষ্টির জলে এই লেয়ার থেকে সব দরকারি মিনারেলস ধুয়ে নিচের ফ্লোরে চলে যায়। জিওগ্রাফির ভাষায় এই ধুয়ে যাওয়াটাকেই বলে এলুভিয়েশন। আরে, ভারী অদ্ভুত তো। তো এই ধুয়ে আসা জিনিসগুলো যায় কোথায়? সেগুলো জমা হয় তার নিচের ফ্লোরে, মানে বি লেয়ারে, যাকে বলে সাবসয়েল। এখানে সব ডেপোজিটেড মিনারেলস আর মেটাল সল্টস এসে স্টোর হয়। রাইট, একটা স্টোর রুমের মতো। আর একদম শেষে বেসমেন্ট মানে সি লেয়ার। একদম, সি লেয়ার বা প্যারেন্ট রক। এটা হলো আধা ভাঙা পাথরের টুকরো বা পার্টলি ওয়েদার্ড রক। গ্রেট। তো এই মাল্টি স্টোরি বিল্ডিংয়ের লেয়ারগুলো মনে রাখার একটা ফাটাফাটি মেমোরি হ্যাক দিই স্টুডেন্টসদের। অবশ্যই দাও। ওই এ বি সি, ওরে বাবা এমনিতে বুদ্ধি কম। আহাহাহা। ওরে বাবা এমনিতে বুদ্ধি কম, মানে ওতে অর্গ্যানিক, এতে টপ সয়েল, ইতে এলুভিয়েশন, বিতে সাবসয়েল আর সিতে প্যারেন্ট রক। দারুণ। তো বেসিক্স তো ক্লিয়ার হলো। এবার আমরা সেগমেন্ট 3তে যাব, মানে ভারতের সবচেয়ে হেভিওয়েট আর ডিমান্ডিং মাটির কথায়। সোর্সে দেখছি অলোভিয়াল সয়েল বা পলি মাটি ভারতের প্রায় 40% কভার করে আছে। হ্যাঁ, আর এই জন্যে এটা মোস্ট ওয়াইডলি স্প্রেড সয়েল। এটা মূলত পাওয়া যায় নর্দার্ন প্লেন্স বা উত্তরের সমভূমিতে, মানে ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর আসামে। আর সাউথেও তো কিছুটা আছে, তাই না? সোর্স বলছে ডেল্টাস অফ পেনিনসোলার রিভার্সেও এটা পাওয়া যায়। ঠিক, কিন্তু এই বিশাল সমভূমিতে এই মাটি তৈরি হলো কিভাবে জানো? ফর্মড ডিউ টু ডিপোজিশন অফ 3 ইম্পর্ট্যান্ট হিমালয়ান রিভার সিস্টেমস, ইন্ডাস, গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্রা। ও আচ্ছা, মানে সিন্ধু, গঙ্গা আর ব্রহ্মপুত্রের মতো 3টে বড় নদী পাহাড় থেকে সব ভালো ভালো জিনিস বয়ে এনে এই মাটি বানিয়েছে। একদম। আর ইস্টার্ন কোস্টাল প্লেন বা পূর্ব উপকূলেও মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী নদীর বদ্বীপে এই সেম মাটি তৈরি হয়েছে। এই মাটির কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে একটা মজার ডেটা আছে। সোর্স বলছে ইট ইজ রিচ ইন পটাশ অ্যান্ড পুয়ার ইন ফসফরাস। মানে এই মাটিতে পটাশ হিট কিন্তু ফসফরাস ফ্লপ। পারফেক্ট। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, সমভূমির পশ্চিম দিক থেকে পূব দিকে এগোলে এই মাটিতে স্যান্ড বা বালির ভাগ আস্তে আস্তে কমতে থাকে। মানে পূবের দিকে কাদা মেশি থাকে। আচ্ছা, এই পলি মাটির তো আবার দুটো ভাগ আছে, ভাঙ্গার আর খাদার। হ্যাঁ, ওল্ড আলুভিয়াম বা পুরনো পলিমাটিকে বলে ভাঙ্গার। এখানে ক্যালক্যারিয়াস কনসেন্ট্রেশন থাকে, মানে কাঁকড় থাকে। আর এটা পুয়ার ইন হিউমাস অ্যান্ড নাইট্রোজেন, তাই কম উর্বর। আর নিউ অ্যালুভিয়াম বা নতুন পলি মাটি হলো খাদার। সোর্স বলছে ইট ইজ মোর সুটেবল ফর অ্যাগ্রিকালচার, মানে মারাত্মক ফার্টাইল। আর এর কালার লাইট গ্রে থেকে অ্যাশ গ্রেন মধ্যে ঘোরাফেরা করে। স্টুডেন্টসরা এই ভাঙ্গার আর খাদার প্রায়ই গুলিয়ে ফেলে। তোমার কাছে কোনো হ্যাক আছে এটা মনে রাখার? অবভিয়াসলি, মেমোরি হ্যাক হলো ভাঙার মানে ভাঙাচোরা, পুরনো আর আনফিট। আর খাদার মানে খাঁটি, একদম নতুন আর ফার্টাইল। আরে জাস্ট ওয়াও! ভাঙার মানে ভাঙাচোরা আর খাদার মানে খাঁটি। এটা ভোলা ইম্পসিবল। এবার তাহলে আরেকটা হেভিওয়েট মাটির কথায় আসি, ব্ল্যাক সয়েল। হ্যাঁ, ব্ল্যাক সয়েল ভারতের প্রায় 15% এরিয়া কভার করে। সোর্সে দেখছি অলসো নোন অ্যাজ রেগুর বা রেগুর মাটি। একদম। আর এই মাটি কিসের জন্য ফেমাস জানো তো? ইট ইজ আইডিয়াল ফর কটন কাল্টিভেশন। আর তুলো চাষের জন্য 210টা ফ্রস্ট ফ্রি দিন লাগে। মানে তুলো বা কটন চাষের জন্য এই মাটি একদম সুপারহিট। কিন্তু এই কালো রংটা এলো কোথা থেকে? এর জন্ম রহস্যটা বেশ থ্রেইং। ফর্মড ডিউ টু এরাপশন অফ লাভা, মানে আগ্নেয়গিরির লাভা থেকে এর জন্ম।
এটা মূলত নর্থ ওয়েস্টার্ন পেনিনসুলার মালভূমি, যাকে দাক্ষিণাত্য বা ডেকেন ট্র্যাপস বলে, সেখানে পাওয়া যায়, স্পেশালি মহারাষ্ট্র আর গুজরাটে। বাপরে, লাভার মাটি। সোর্স বলছে ইট ইজ ক্লে ইন নেচার, মানে ভীষণ মিহি কাদা দিয়ে তৈরি। আর এর একটা অদ্ভুত ক্যারেক্টারিস্টিক্স আছে, সেলফ প্লয়িং। হ্যাঁ, সেলফ প্লাউইং বা নিজে নিজে লাঙল চষা হয়ে যায়। মানে জাস্ট ভাবো, এই মাটি হলো মুডি টিনেজারের মতো। শুকিয়ে গেলে ফেটে যায় বা ক্র্যাকস ডেভেলপ করে, আর ভিজলে একদম আঠালো বা স্টিকি হয়ে যায়। একদম ঠিক। আর এই স্টিকিনেসের জন্যই দিস সয়েল ইজ ইমপারমিয়েবল ইন নেচার, মানে জল খুব সহজে পার্কুলেট বা চুঁইয়ে নিচে যেতে পারে না। আর এর কেমিক্যাল দিকটা দেখলে তো মাথা ঘুরে যাবে। রিচ ইন আয়রন, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লাইম, অ্যালুমিনা, কিন্তু পুয়ার ইন হিউমাস, নাইট্রোজেন আর ফসফেট। তো এই ব্ল্যাক সয়েল মনে রাখার হ্যাকটা কি হবে? হ্যাক হলো, কালো মাটিতে তুলো ভাসে, লাভা থেকে জন্ম আসে। ব্ল্যাক সয়েল মানেই লাভা আর কটন, ব্যাস খেল খতম। খেল খেতাম। এবার তাহলে আমরা সেগমেন্ট 4-এ ঢুকি, কালারফুল টুইনস, মানে রঙিন মাটির খেলা। প্রথমে আসছে রেড সয়েল অ্যান্ড ইয়েলো সয়েল। আচ্ছা, সোর্স বলছে এটা ভারতের 18% কভার করে আর ফর্ম ডিউ টু ওয়েদারিং অফ মেটামরফিক রক। কিন্তু মাটি লাল হয় কিভাবে? এই যে, ইট ইজ রেড ডিউ টু প্রেজেন্স অফ আয়রন অক্সাইড ইন দ্য সয়েল। মাটিতে আয়রন অক্সাইড মানেই জং ধরার মতো লাল রং। ও আচ্ছা, মানে লোহায় জং ধরলে যেমন লাল হয়, মাটিও তাই। এটা কোথায় পাওয়া যায়? এটা মেইনলি সেই সব জায়গায় তৈরি হয় যেখানে ক্রিস্টালাইন ইগনিয়াস রক থাকে আর বৃষ্টিপাত কম হয়, যেমন তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড় আর ওয়েস্টার্ন ঘাটসের তাদোদেশে বা পিডমন্ট জোনে। হুম, কিন্তু সোর্সের এই লাইনটা পড়ে তো আমি জাস্ট অবাক। ইট টার্নস ইয়েলো when it becomes হাইড্রেটেড। মানে ম্যাজিক, লাল মাটি জল খেলেই হলুদ হয়ে যায়। হাহা, একদম ম্যাজিকের মতোই ব্যাপার। জল মেশার সাথে সাথে কেমিক্যাল রিয়াকশনে রং পাল্টে যায়। তাহলে স্টুডেন্টস, এই মেমরি হ্যাকটা হলো আয়রন দিয়ে লাল, জল খেয়ে হলো হলুদ কঙ্কাল। হলুদ কঙ্গাল, বাপরে। আচ্ছা, এবার আরেকটা রঙের মাটির কথায় আসি, লেটেরাইট সয়েল, যেটা 4.3% কভার করে। এই নামটা এসেছে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে, যার মানে হলো ব্রিক বা ইট। এটাকেও তো কনসিডার্ড অ্যাজ ডিপ রেড সয়েল বলা হচ্ছে সোর্সে, কিন্তু ইট কেন বলছে? কারণ এই মাটির তৈরি প্রসেসটা খুব ডেঞ্জারাস, ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টেন্স লিচিং প্রসেস। মানে ওই যে আমরা একটু আগে পড়লাম, লেয়ারে জল ধুয়ে যায়। হ্যাঁ, সোর্সের বক্স ইনফোতেও বলা আছে, লিচিং ইজ এ প্রসেস ওয়্যার অল ইম্পর্টেন্ট মিনারেলস অফ সয়েল ওয়াশ অ্যাওয়ে অর পার্কুলেট আন্ডারগ্রাউন্ড। মানে বেশি বৃষ্টিতে মাটির সব ভিটামিন ধুয়ে একেবারে ড্রেনে চলে যায়। এক্স্যাক্টলি। এটা মূলত হাই টেম্পারেচার আর হেভি রেইনফল এরিয়াতে দেখা যায়, যেমন কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ আর ওড়িশা ও আসামের পাহাড়ি এলাকায়। কিন্তু মাটির ভিটামিন ধুয়ে গেলে তো মাটি শক্ত ইটের মতো হয়ে যাবে, সেখানে কিচ্ছু চাষ হয় না। হয়তো রেড ল্যাটেরাইট সয়েল, যেটা তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর কেরালায় পাওয়া যায়, সেটাই সুটেবল ফর গ্রোয়িং ক্যাশিউনাট ক্রপস। আরে বাহ, কাজু বাদামের জন্য এই লাল মাটি বেস্ট। আর সোর্স বলছে কর্ণাটকে নাকি চা আর কফিও খুব ভালো হয় এই মাটিতে। ঠিক তাই। তো এটার মেমরি হ্যাকটা দিয়ে দাও চট করে। হ্যাঁ হলো, লেটেরাইট মানেই ব্রিক বা ইট। চা, কফি আর কাজু বাদাম খেয়ে ইটের মতো শক্ত হ। ফাটাফাটি। তবে জানো তো, একটা জেনারেল ফ্যাক্ট বক্স আছে এখানে। অলমোস্ট অল ইন্ডিয়ান সয়েলস আর পোর ইন হিউমাস অ্যান্ড নাইট্রোজেন। মানে আমাদের ইন্ডিয়ান মাটির একটাই দুঃখ, এদের কাছে হিউমাস আর নাইট্রোজেনের বড্ড অভাব। একদম আমাদের ডে টু ডে ডায়েটে প্রোটিনের অভাবের মতো। হ্যাঁ, ঠিক বলেছ। এবার আমরা ক্লাসের লাস্ট সেগমেন্টে চলে এসেছি, এক্সট্রিম মাটির গল্প, মরুভূমি আর কাদা। প্রথমে আরেড সয়েল বা মরুভূমির মাটি, রেঞ্জেস ফ্রম রেড টু ব্রাউন ইন কালার। আর এর টেক্সচার হলো জেনারেলি স্যান্ডি বা বালুকাময়, আর এটা ন্যাচারালি সেলাইন বা নোনতা হয়, কারণ এখানে রেট অফ এভাপোরেশন ইজ গ্রেটার দ্যান দ্য রেট অফ প্রেসিপিটেশন। মানে জল রোদে উবে যায় বেশি, কিন্তু বৃষ্টি হয় কম, তাই নুনটা মাটিতেই জমে যায়। আর এটা মূলত রাজস্থান আর গুজরাটের পার্টসগুলোতে পাওয়া যায়, রাইট? রাইট। আর এই মাটির একদম বটম হরাইজনে একটা কাঙ্কার লেয়ার ফরমেশন হয়, যেটা রেস্ট্রিক্টস দি ইনফিল্ট্রেশন অফ ওয়াটার। মানে নিচে কাঁকড়ের এমন শক্ত লেয়ার তৈরি হয় যে জল আর ভিতরে ঢুকতেই পারে না, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয়। একদম তাই। তো স্টুডেন্টস, এর হ্যাক হলো মরুভূমিতে বালি
আর নুন, নিচে কাঁকড়ের কড়া খুন। কড়া খুন, উফ। আর মরুভূমির ঠিক উল্টো মাটিটা হলো মার্শি বা পিটি সয়েল। মানে জলার কাদামাটি। এটা প্রাইমারিলি কোস্টাল এরিয়াস বা উপকূল অঞ্চলে পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা আর তামিলনাড়ুতে। হ্যাঁ, এটা মূলত ওয়াটারলকড বা জলমগ্ন এরিয়াতে তৈরি হয়, যেখানে ডিকেইং ভেজিটেশন বা পচা গাছপালা থেকে প্রচুর অর্গানিক ম্যাটার বা হিউমাস অ্যাকুমুলেট করে। মানে জল জমে জমে পচা গাছপালা থেকে এই মাটি তৈরি হয়। আর ন্যাচারালি এটা হাই হিউমিডিটি আর হাই রেইনফল রিজনেই দেখা যায়। একদম। তবে এই যে এত রকম মাটির সমস্যা দেখলাম, নোনতা মাটি, অ্যাসিডিক মাটি, এর ট্রিটমেন্ট কি? সোর্সে ট্রিটমেন্ট বক্সে কিন্তু সলিউশন দেওয়া আছে। আরে এটা তো একদম ডাক্তারের প্রেসক্রিপশনের মতো। সোর্সে বলা হচ্ছে স্যালাইন সয়েল ইজ ট্রিটেড উইথ জিপসাম আর অ্যাসিডিক সয়েল ইজ ট্রিটেড উইথ লাইম। মানে মাটির অসুখ হলে ওষুধ দিতে হবে? এক্স্যাক্টলি। স্টুডেন্টস, হ্যাকটা শুনে নাও। অ্যাসিডিটিতে যেমন আমরা অ্যান্টাসিড খাই, তেমনি মাটি খায় লাইম বা চুন, আর মাটি নোনতা হলে তাকে খাওয়ায় জিপসাম। দারুণ বলেছ। তো আজকের এই বিশাল জার্নি থেকে আমরা দেখলাম কিভাবে ক্লাইমেট, টাইম আর প্যারেন্ট রক মিলে এই মাটির ইকোসিস্টেম তৈরি করে। হ্যাঁ, মাটি যে কত ডাইনামিক সেটা আজ ক্লিয়ার হলো। কিন্তু যাওয়ার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। আজ আমরা দেখলাম ক্লাইমেট পড়া সাধারণ মাটিগুলোর পর নোটে যে কয়েকটা এক্সট্রিম কন্ডিশনের স্পেশাল মাটি বাকি ছিল, সেখান থেকে শুরু করা যাক। তো প্রথম পয়েন্টটা হচ্ছে ডেজার্ট সয়েল ইজ ড্রাই, স্যান্ডি অ্যান্ড লো ইন অর্গ্যানিক ম্যাটার। It is seen in extremely arid, low rainfall areas, rainfall under 50 centimeters, like western Rajasthan, Gujarat, Haryana. মানে মরুভূমির মাটি। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হল, বালি তো বুঝলাম, কিন্তু অর্গ্যানিক ম্যাটার বা জৈব পদার্থ একদম জিরো কেন? এটা তো একটা মানে শুকনো বিস্কুটের মতো, যাকে চায়ের অভাবে একদম খটখটে করে রাখা হয়েছে। হা, দারুণ অ্যানালজি। ওই চা মানে বৃষ্টির অভাবটাই আসল কারণ। অর্গ্যানিক ম্যাটার তৈরি হয় গাছের পাতা বা মৃত প্রাণী পচে, আর পচানোর কাজটা করে ব্যাকটেরিয়া। ও আচ্ছা। আর ব্যাকটেরিয়ার কাজ করতে জল লাগে। এক্স্যাক্টলি। মরুভূমিতে বৃষ্টি নেই বললেই চলে, মানে 50 সেন্টিমিটারেরও কম। তাই গাছপালা নেই, পাতা ঝরার প্রশ্ন নেই, আর যদি পোকামাকড় থাকেও জলের অভাবে মাইক্রোবসরা সেগুলোকে পচাতে পারে না। মেক সেন্স। তো আমাদের মেমরি হ্যাক বা মনে রাখার মজার উপায় হল, ডেজার্ট মানেই ড্রাই, 50 সেন্টিমিটারের কম বৃষ্টি, আর রাজস্থান গুজরাটের বালির কৃষ্টি। ফ্যান্টাস্টিক। এবার মরুভূমি থেকে সোজা পাহাড়ে চলো। মন্টেন সয়েল। নোটে বলছে মন্টেন সয়েল ইজ ফাউন্ড ইন মাউন্টেনাস রিজন। This type of soil is more acidic with decreased mineral nutrients. Montane soil is rich in organic matter, has high humus content. ওয়েট, পাহাড়ে এত জঙ্গল, এত গাছ, তাও মিনারেল নিউট্রিয়েন্টস কম কেন? কারণ হলো ওই বৃষ্টি। পাহাড়ে প্রচুর বৃষ্টি হয় আর জায়গাটা ঢালু। জলের তোড়ে মাটির ওপরের সমস্ত দরকারি মিনারেলসগুলো স্নান করে একদম নিচে বা গভীরে চলে যায়। যাকে বলে লিচিং, তাই তো? রাইট। মিনারেলস ধুয়ে যায় বলেই মাটিটা এত অ্যাসিডিক হয়ে পড়ে। কিন্তু ওই যে প্রচুর গাছপালা থাকায় পাতা পড়ে পড়ে হিউমাসের কোনো অভাব নেই। বুঝতে পেরেছি। তাহলে পাহাড়ের মাটি বা মন্টেন সয়েলের হ্যাক হলো অ্যাসিডিক বেশি, মিনারেলস কম, কিন্তু পাতা পচা হিউমাস একদম বম। হা, একদম। এবার আসি আর একটা অদ্ভুত মাটিতে, লয়েস। নোটে বলছে লয়েস ইজ এ টাইপ অফ সয়েল দ্যাট কনসিস্টস অফ সিল্ট অ্যান্ড ডাস্ট। শুধু সেল্ট আর ডাস্ট, মানে পলি আর ধুলো? এটা কেমন মাটি? এটা আসলে উড়ে আসা মাটি। উড়ে আসা? হ্যাঁ, মানে বাতাসের ঠেলায় কোনো শুষ্ক জায়গা থেকে হাজার হাজার বছর ধরে ধুলো আর মিহি পলি উড়ে এসে অন্য একটা অঞ্চলে জমা হয়ে এই মাটি তৈরি করে। আরে, এটা তো তাহলে ধুলোবালির বাসস্ট্যান্ড। বাতাসে উড়ে আসা সিল্ট আর ডাস্টে জমায়েত। লোয়েস্ট মানে বাতাসের বাসস্ট্যান্ড। খুব সুন্দর বলেছ। তো এই হলো আমাদের স্পেশাল মাটির ধরনগুলো। কিন্তু মাটি শুধু তৈরি হলেই তো হবে না। একদম না। মানুষের যেমন ভিটামিন লাগে, মাটিরও তো একটা ডায়েট বা খাদ্যাভ্যাস আছে, রাইট। আর এই মাটির পুষ্টিগুণ বা নিউট্রিয়েন্টসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস। হ্যাঁ, ম্যাক্রো মানে হলো যেগুলো বেশি লাগে। লিস্টে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, মানে NPK আর SCAMG।
আর মাইক্রো মানে যেগুলো খুব সামান্য লাগে। একদম। এটাকে আমি একটা মজার ভাবে ভাবি। ম্যাক্রো মানে হলো মাটির রোজকার ডায়েটের বিরিয়ানি বা মেন কোর্স, যেটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য পেট ভরে লাগে। আর মাইক্রো হলো স্যালাড আর চাটনি। ঠিক, মানে অল্প হলেও চলে, কিন্তু না থাকলে খাবারের স্বাদটাই অসম্পূর্ণ। দারুণ এক্সপ্লেনেশন। মাইক্রো লিস্টে আছে ক্লোরিন, আয়রন, বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম। এগুলো হয়তো অল্প লাগে, কিন্তু ধরো লোহা বা তামা একটু কম হলেই গাছের পাতা হলুদ হয়ে যাবে। মানে স্যালাড না খেলে হজমে গন্ডগোল। তো আমাদের মেমরি হ্যাক হলো এনপিকের সাথে SCAMG হলো মাটির রোজকার ফুল মিল, আর লোহা, তামা, জিঙ্ক হলো মাটির ডায়েটের স্যালাড আর ড্রিঙ্ক। পারফেক্ট। আচ্ছা, মাটি আর তার পুষ্টি তো জানলাম। এবার ভেবে দেখো, আমেরিকানরা মানে USDA সারা পৃথিবীর মাটিকে কিভাবে ক্যাটেগরি করেছে। হ্যাঁ, USDA সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম। এরা মাটিকে মোট 7টি মেজর ক্যাটেগরিতে ভাগ করেছে। প্রথমটা হলো এন্টিসল। নোটে বলছে উইকলি ডেভেলপড সয়েল উইথ নো হরাইজন। মানে একদম বাচ্চা মাটি, এর কোনো লেয়ার বা দিগন্ত তৈরি হয়নি এখনো। সোজা হিসাব। এন্টিসল মানে এন্ট্রি লেভেল মাটি, কোনো লেভেল বা হরাইজন নেই। এরপরেরটা হলো ইনসেপ্টিসল, রিসেন্টলি ফর্মড সয়েল দ্যাট হ্যাজ উইকলি অর কুইকলি ডেভেলপড হরাইজনস। ইট কাভার্স দ্য লার্জেস্ট জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। হ্যাঁ, মানে এন্ট্রি লেভেল পার হয়ে সবে লেয়ার তৈরি হওয়া শুরু হয়েছে। ইনসেপ্টিসল নামটা শুনলেই তো ক্রিস্টোফার নোল্যানের ইনসেপশন সিনেমার কথা মনে পড়ে যায়। নতুন শুরু হওয়া মাটি, আর ভারতেই এর রাজত্ব সবচেয়ে বেশি। রাইট। এর পরেরটা খুব ইন্টারেস্টিং, ভার্টিসল। Vertisols are clay-rich soil and tend to swell when wet and shrink upon drying. They are also called inverted soils because the name comes from the Latin word verte, which means to invert. Example, black soil. ওয়েট, ভার্টে মানে টু ইনভার্ট বা উল্টে যাওয়া। মাটি আবার নিজেকে উল্টে দেয় কিভাবে? এটা আসলে ওই কাদা মাটি বা ক্লের জন্য হয়। জল পেলে একদম স্পঞ্জের মতো ফুলে ওঠে, আবার শুকালে ফেটে চৌচির হয়ে যায়। একদম। আর ফাটলের মধ্যে ওপরের শুকনো মাটি ঝরে ঝরে নিচে পড়ে যায়। বৃষ্টি হলে আবার সব মিশে যায়। মনে হয় যেন মাটি নিজেই নিজেকে লাঙল দিয়ে উল্টে দিচ্ছে। মাইন্ড ব্লোয়িং মেকানিজম। মানে ভার্টিসল মানেই ভেজালে ফোলে শুকালে ফাটে, ব্ল্যাক সয়েলের নাম সবার আগে আসে। এর পরের ক্যাটাগরি হলো অ্যালফিসল। Alfisol are a type of soil that are rich in clay and minerals and are found in humid and semi-arid regions. এটা তো অলরাউন্ডার। এ ফর অ্যালফিসল, এ ফর অলরাউন্ডার। ক্লে আর মিনারেলসে ভরপুর। এরপর আসছে অক্সিসল। Oxysols are highly weathered soils that are mainly found in tropical and subtropical regions. হাইলি ওয়েদার্ড মানে অতিরিক্ত রোদ বৃষ্টি খেয়ে একেবারে ওভার ওয়েদার্ড হয়ে গেছে, রোদ বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ। হ্যাঁ, পুষ্টি শব্দ হয়ে যায়। এরপর হলো জেলিসল। Jelisols are soils that contain permafrost within 2 meters of the soil surface. পার্মাফ্রস্ট মানে মাটির মাত্র 2 মিটারের মধ্যেই আস্ত একটা ফ্রিজার। হ্যাঁ, একদম তাই। মেরু অঞ্চলের দিকে দেখা যায় সারা বছর বরফ জমে থাকে। তাহলে জেলিসল মানে জেলি বা বরফ হয়ে থাকা ঠান্ডা মাটির খনি। আর শেষেরটা হলো হিস্টোসল। Histosols are soils that are made up mostly of organic matter, like peat and muck. They are found in wetlands like swamps. সোয়াম্পস বা জলাভূমিতে বছরের পর বছর গাছের পাতা আর কাদা পচে এই মাটি তৈরি হয়। হিস্ট্রি অফ কাদা আর পচা পাতা মানে হিস্টোসল। দারুণ। কিন্তু এতক্ষণ ধরে তো আমরা দেখলাম মাটি কিভাবে তৈরি হয় বা ক্লাসিফাই হয়। এবার নোটে খুব দুঃখজনক একটা টপিক আছে, সয়েল এরোশন বা মাটির ক্ষয়। হ্যাঁ, এত মূল্যবান সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে সেটাই সয়েল এরোশন। The denudation of soil cover and subsequent washing down is described as soil erosion. সোজা কথায় মাটির ওপরের কভারটা কেউ খুলে ধুয়ে দিলে সেটাই এরোশন। এক্স্যাক্টলি। এর মধ্যে দুটো মেন ধরন নোটে দেওয়া আছে। প্রথমটা হলো শীট এরোশন, when top soil gets washed away due to heavy shower. মানে ভারী বৃষ্টিতে একদম ওপরের টপ সয়েলটা যদি চাদরের মতো পুরো মাঠ জুড়ে ধুয়ে গায়েব হয়ে যায়, তাই তো? হ্যাঁ, আর এটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ মাটির ওই ওপরের 1 ইঞ্চিতেই সব পুষ্টি থাকে। চাদরের বা শীটের মতো ওপরের মাটি গায়েব ইকুয়াল টু শীট এরোশন। আর দ্বিতীয়টা
Gully erosion. It is a permanent process when surface water runoff cuts deeply into soil, removing it along drainage lines. ও মানে জল যখন চাদরের মতো না গিয়ে মাটি কেটে বড় বড় নর্দমা বা গলি বানিয়ে দেয়। ঠিক, মাঠের মাঝখানে বড় বড় ফাটল আর গলি তৈরি হয়ে যায়। মাটি কেটে বড় বড় গলি তৈরি হওয়া মানেই গালি রোশন। আচ্ছা, অসুখ তো জানলাম, এবার ওষুধের কথায় আসি। সয়েল কনজারভেশন মেথডস বা মাটিকে বাঁচাবো কিভাবে? প্রথম মেথড হল কন্টোর বান্ডিং বা প্লাউইং। A land management practice for marginal, sloping and hilly land involves placement of the lines of stone along the natural rises of a landscape. মানে পাহাড়ের ঢালু রাস্তার বাঁকে বাঁকে পাথরের বর্ডার বা স্পিড ব্রেকার বসিয়ে দেওয়া। একদম, যাতে বৃষ্টির জল হুড়মুড় করে নেমে মাটি ধুয়ে না নেয়। রাইট, পাহাড়ের বাঁকে বাঁকে পাথরের বর্ডার মানেই কন্ট্রোর বান্ডিং। এর পরেরটা হল মালচিং, the process of covering the topsoil with plant material such as leaves, grass, crop residue, etc. মানে রোদ আর বাতাসে যাতে মাটির ময়েশ্চার উড়ে না যায় তার জন্য মাটির ওপর শুকনো পাতা বা খড়ের আস্তরণ দিয়ে দেওয়া। সোজা কথায় মাটিকে সযত্নে একটা পাতার কম্বল পরিয়ে দেওয়া। মালচিং মানে মাটির কম্বল। আহা, ঠিক। এরপর হলো shelter belts. It involves planting rows of trees on one side of an area that prevents the wind from eroding the soil. খোলা মাঠে বাতাস ঠেকাতে বড় বড় গাছের দেওয়াল, শেল্টার বেল্টস। আর পাহাড়ের জন্য আরেকটা উপায় আছে, টেরেস ফার্মিং. It is the practice of cutting flat areas out of a hilly or mountainous landscape, mostly practiced in hilly region such as Himachal Pradesh, Uttarakhand. এটা তো আমরা সবাই দেখেছি, পাহাড় কেটে দৈত্যাকার সব সিঁড়ি বা ছাদ তৈরি করা। হিমাচল উত্তরাখণ্ডের ক্লাসিক স্টাইল। হ্যাঁ, যাতে জল গড়িয়ে না পড়ে। আর শেষ কনজারভেশন পয়েন্ট হল স্ট্রিপ ফার্মিং. It is a type of farming that involves dividing fields into long, narrow strips and alternating crops in a rotation system. লম্বা ফালি ফালি জমি, এক লাইনে এক ফসল, অন্য লাইনে আরেক ফসল, যাতে মাটি কখনোই ফাঁকা না থাকে। Exactly. ওকে, তো মাটি বাঁচানো কমপ্লিট, মাটির হেলথ এখন ফার্স্ট ক্লাস। চলো এবারে মাটির বুকে চাষাবাদ শুরু করি, অ্যাগ্রিকালচার অ্যান্ড টাইপস অফ ফার্মিং। রেডি। নোটে প্রথম ধরনটা হল primitive subsistence farming. It is practiced on small patches of land with the help of primitive tools like hoe, dhow, digging sticks, and family or community labor. This type of farming depends upon monsoon, natural fertility, also known as slash and burn agriculture or shifting cultivation. মানে এটা হলো আদিম যুগের চাষ। জঙ্গল পুড়িয়ে সাফ করো, বৃষ্টি হলে ফ্যামিলির সবাইকে নিয়ে শুধু লাঠি আর কোদাল দিয়ে মাটি খুঁড়ে চাষ করো। হ্যাঁ, নিজেদের পেট চালানোর জন্য ওই ছোট জায়গাতেই চাষ। তাহলে হ্যাকটা হলো পারিবারিক ছোট চাষ, আদিম টুলস, জঙ্গল পুড়িয়ে ছাই করা, মানে প্রিমিটিভ বা স্ল্যাশ অ্যান্ড বার্ন। কিন্তু জনসংখ্যা তো থেমে নেই, একদমই না। আর সেখান থেকেই আসে ইনটেনসিভ সাবস্টেন্স ফার্মিং। It is practiced in areas with high population pressure on land. It is labor-intensive farming, where there is a use of high doses of biochemical inputs and irrigation. আর এর কারণ হিসেবে নোটে একটা সাংঘাতিক কথা বলা আছে। Through right of inheritance, division of land among successive generation has rendered land holding uneconomical in size. এটাই তো রিয়ালিটি। বাবার জমি 4 ছেলের মধ্যে ভাগ হলো, তারপর তাদের ছেলেদের মধ্যে। জমি ছোট হয়ে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, তাই ছোট জমিতে প্রচুর রাসায়নিক সার আর জল দিয়ে ঠুসে ঠুসে ম্যাক্সিমাম ফলন বের করার চেষ্টা করা হয়। রাইট, জমি ছোট, মানুষ বেশি, সার আর সেচ দিয়ে ফাটিয়ে চাষ করাটাই ইন্টেন্সিভ। এরপর আসছি 3 নম্বরে, কমার্শিয়াল ফার্মিং. Crops are grown and animals are reared for sale in market. There is a usage of higher doses of modern inputs such as high-yielding variety or HYV seeds, chemical fertilizers, insecticides and pesticides, etc. নামেই তো কমার্শিয়াল, নিজেদের খাওয়ার জন্য নয়, পুরোটাই ব্যবসার জন্য। আধুনিক হাইফাই টেকনোলজি দিয়ে চাষ। আর এর ভেতরেই তো প্লান্টেশন ফার্মিং পড়ে, তাই না? It involves farming on large areas of land to maximize output and profits. Important crops grown: tea, coffee, rubber, sugarcane, banana. হ্যাঁ, ওই আসাম বা দার্জিলিংয়ের চা বাগানের মতো।
একের পর এক পাহাড় জুড়ে বিশাল এলাকায় শুধু একটা জিনিসেরই সাম্রাজ্য। এরপর আছে মিক্সড ফার্মিং। It involves growing crops and raising livestock on the same farm. This type of farming can help farmers generate stable income. এ কৃষকদের জন্য একটা দারুণ সেফটি নেট। একদিকে জমিতে সবজি হচ্ছে, আবার পাশেই মুরগি বা গরু পালা হচ্ছে। মানে একটাতে লস হলে আরেকটা দিয়ে মেকআপ। একদিকে সবজি, অন্যদিকে মুরগি গরু। মিক্সড ফার্মিংয়ে ইনকাম শুরু। হ্যাঁ, আর একদম লাস্ট পয়েন্ট হলো ট্রাক ফার্মিং। রিজনস ওয়্যার ফার্মার্স স্পেশালাইজ ইন ভেজিটেবলস অনলি। এটা খুব মজার। শুধু শাকসবজি চাষ করবে আর ক্ষেত থেকে তুলেই সরাসরি ট্রাকে ভরে দ্রুত শহরের বাজারে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ট্রান্সপোর্টের ওপর খুব নির্ভরশীল বলে এমন নাম। ট্রাক ভর্তি টাটকা সবজির স্পেশাল ডেলিভারি মানেই ট্রাক ফার্মিং। দারুণ। তো এই হলো আমাদের মাটি আর কৃষির পুরো জার্নি। বেসিক মাটি থেকে শুরু করে মরুভূমি, পাহাড়, মাটির ক্ষয়ের রূপ, বাঁচানোর উপার আর শেষে ফার্মিং। বিশাল একটা ক্যানভাস। কিন্তু শেষ করার আগে একটা চিন্তার খোরাক দিই। আমরা এতক্ষণ মাটির ওপর কৃষিকাজ নিয়ে এত কিছু পড়লাম, কিন্তু ভেবে দেখো, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ফলে এত দূষণের পর যদি পৃথিবীতে ভালো উর্বর মাটি না থাকে, সিরিয়াস ব্যাপার। তখন কি? হাইড্রোপনিক্স মানে মাটি ছাড়া শুধু জলের মধ্যে নিউট্রিয়েন্ট দিয়ে চাষ, সেটাই হবে মানবজাতির একমাত্র ভবিষ্যৎ। বিষয়টা কিন্তু সত্যিই ভাবার মতো। একটা হলো মিক্সড ক্রপিং আর অন্যটা হলো ইন্টারক্রপিং। এই দুটো নাম শুনেই তো মনে হচ্ছে এরা একে অপরের অপোজিট। অনেকটা সেরকমই আর কি। তো প্রথমে মিক্সড ক্রপিংয়ের ব্যাপারটা একটু আনপ্যাক করা যাক। এখানে বেসিক্যালি 2 or more ক্রপস, মানে 2 বা তার বেশি ফসল। হ্যাঁ, একটা স্পেসিফিক প্যাটার্ন ছড়াই একই জমিতে বোনা হয়। রাইট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, জমিতে বপন বা সোয়িং করার আগেই দুটো আলাদা ফসলের বীজগুলোকে একসাথে মিশিয়ে ফেলা হয়। মানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই, জাস্ট মিক্স করো আর ছড়িয়ে দাও। হ্যাঁ, এটা শুনেই আমাদের মেসের খিচুড়ির কথা মনে পড়ে গেল। মেসের খিচুড়ি, আচ্ছা। হ্যাঁ গাইজ, তোমরা যারা মেসে থেকেছ তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। সব রকম ডাল, চাল, আলু একসাথে মিক্স করে হাঁড়িতে বসিয়ে দেওয়া, জাস্ট লাইক মিক্সড ক্রপিং। একদম পারফেক্ট অ্যানালজি। কোনো লাইন বা রো মেনটেন করা হয় না এখানে। কিন্তু আমার প্রশ্ন হলো, কৃষকরা কেন এই মেসের খিচুড়ি স্টাইল ফলো করবেন? এত র্যান্ডমলি কাজ করলে তো মুশকিল, তাই না? খুব লজিক্যাল প্রশ্ন। এর পেছনে বেসিক্যালি একটা সলিড রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে। আচ্ছা। হ্যাঁ, এই পদ্ধতিটা মূলত মিনিমাইজেস দ্য রিস্ক অফ ক্রপ ফেলিয়ার, অর্থাৎ ফসল নষ্ট হওয়ার ঝুঁকি একদম কমিয়ে দেয়। ওহ, আই সি। বিষয়টা একটু ভেবে দেখো। ধরো একজন কৃষক পুরো মাঠে শুধু একটা ফসল বুনলেন, আর হঠাৎ করে এমন একটা ওয়েদার কন্ডিশন তৈরি হলো, ধরো এমন কোনো পোকা আক্রমণ করলো। এক্স্যাক্টলি, যা ওই নির্দিষ্ট ফসলটাকে পুরোপুরি ধ্বংস করে দিল। কৃষকের তো পথে বসার জোগাড় হবে। লিটারালি। কিন্তু মিক্সড ক্রপিংয়ে যদি গম আর সরিষা একসাথে বোনা হয়, গমের ক্ষতি হলেও সরিষা কিন্তু সার্ভাইভ করে যাবে। ওয়াও! তার মানে এটা হলো ইনভেস্টমেন্টের সেই গোল্ডেন রুল, ডোন্ট পুট অল ইয়োর এগস ইন ওয়ান বাস্কেট। একদম তাই। একটা নষ্ট হলেও অন্যটা দিয়ে ড্যামেজ কন্ট্রোল হয়ে যাবে। ব্রিলিয়েন্ট। এবার চলো দেখি এর ঠিক উল্টো কনসেপ্টটা, মানে ইন্টারক্রপিং। রাইট, এখানেও 2 or more crops grown on a same piece of land। কিন্তু পার্থক্য হলো এটা একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করে, তাই তো? হ্যাঁ, বীজগুলোকে এখানে আগে থেকে মিক্স করা হয় না, বরং খুব সুন্দর করে রো ফরম্যাটে, মানে সারি সারি লাইনে বোনা হয়। আর এই পদ্ধতির উদ্দেশ্য কিন্তু রিস্ক কমানো নয়, তাই না? না, বরং জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। ইন্টারক্রপিং বেসিক্যালি ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি অফ ল্যান্ড। প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ে? মানে যখন তুমি ফসলগুলোকে একটা নির্দিষ্ট প্যাটার্নে আলাদা আলাদা লাইনে সাজাবে, তখন প্রতিটি গাছ মাটির পুষ্টি, সূর্যালোক এবং জল খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। ও, গাছগুলো একে অপরের সাথে লড়াই করবে না? এক্স্যাক্টলি, ফলে জমির প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা অনেক গুণ বেড়ে যায়। এটা তো তাহলে পুরোপুরি আমাদের রেস্টুরেন্টের বেন্তো বক্সের মতো হলো। বেন্তো বক্স? হ্যাঁ, যেখানে ভাত, সবজি, প্রোটিন সবকিছু সুন্দর করে আলাদা আলাদা সেকশনে সাজানো থাকে, কোনোটার সাথে কোনোটা মিশে যায় না, দেখতেও ভালো লাগে, আবার জায়গারও পারফেক্ট ইউটিলাইজেশন হয়। দারুণ বলেছ। সো গাইস, চলো এই কনসেপ্ট দুটো ব্রেনে লক করার জন্য একটা মেমরি হ্যাক দিয়ে দিই। চলো শোনা যাক। মিক্সড মানে মিক্সচার চানাচুর, নো প্যাটার্ন, নো রিস্ক। আর ইন্টারক্রপিং মানে
প্যারেড করা সোলজার, রো ফরম্যাট, হাই প্রোডাক্টিভিটি। ফ্যান্টাস্টিক অ্যানালজি। মিক্সচার চানাচুর আর প্যারেড করা সোলজার। স্টুডেন্টস, এটা মনে রাখলে এক্সাম হলে আর কখনোই কনফিউশন হবে না। একদম। ওকে, কিভাবে বুনবো তা তো খুব ভালোভাবে বুঝলাম, কিন্তু কখন বুনবো? টাইমিং তো সব জায়গায় ইম্পর্টেন্ট। অফকোর্স। তো এই প্রশ্ন নিয়েই চলো সিজনে প্রবেশ করা যাক। ভারতবর্ষে মূলত 3টি ডিফারেন্ট ক্রপিং সিজন আছে: খারিফ, রবি এবং জায়েদ। রাইট। চলো প্রথমে খারিফ সিজন দিয়ে শুরু করি। আচ্ছা, এই ফসলের সোয়িং বা বপন করার সময় হলো জুলাই মাস, আর হারভেস্টিং বা ফসল কাটার সময় হলো সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে। তার মানে এগুলো বর্ষার সময় হয়। হ্যাঁ, এগুলোকে নোন অ্যাজ মনসুন ক্রপস বলা হয়। ওকে, তো এই ফসলগুলোর প্রচুর জলের দরকার হয়। এক্সাম্পলগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথে খুব জড়িত। যেমন ধরো রাইস বা ধান, সুগারকেন বা আখ। তারপর জুট বা পাট, কটন, টোব্যাকো, মেজ বা ভুট্টা, সয়াবিন এবং গ্রাউন্ডনাট, এগুলো সবই খারিফ ফসল। রাইট। এরপর আসছে রাবি সিজন। এর টাইমিংটা কি? এর সোয়িং টাইম হলো অক্টোবর, মানে অক্টোবর, আর হারভেস্টিং টাইম হলো এপ্রিল। ওকে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। রাবি ফসলের জন্য উইন্টার রেইনফল বা শীতকালীন বৃষ্টি খুব বেনিফিশিয়াল। মানে শীতের সময়ে যে হালকা বৃষ্টিপাত হয় সেটাই ফসলগুলোর জন্য ভালো। জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। এক্সামের জন্য এই পয়েন্টটা কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট। নোট করে রেখো বন্ধুরা, রবি ফসলের এক্সাম্পলগুলো হল উইট বা গম, বার্লি, গ্রাম বা ছোলা, মাস্টার্ড বা সরিষা। আর লিনসিড, পি বা মটরশুঁটি, রেপসিড এবং ক্যাস্টার। খারিফ আর রবি তো বুঝলাম মেইন সিজন, কিন্তু ভাই এই জেড সিজনটা আবার কি? এটা হলো বেসিক্যালি আ শর্ট ক্রপিং সিজন বিটুইন মে অ্যান্ড জুন। মে আর জুন। জেড সিজনটা কি তাহলে মাঝখানের ব্রেক টাইম, একদম আমাদের স্কুলের সামার ভ্যাকেশনের মতো? হ্যাঁ, একদম পারফেক্ট বলেছ। গ্রীষ্মকালীন ছুটির মতো। কৃষকরা ভাবেন এই 1-1.5 মাস জমিটা ফাঁকা ফেলে রেখে কি লাভ, তাই তো? হ্যাঁ, তার চেয়ে বরং এমন কিছু ফলানো যাক যা খুব তাড়াতাড়ি বড় হয় আর গরমের দিনে আমাদের ডিহাইড্রেশন থেকে বাঁচায়। ও, আই গেট ইট। তাই জেইদ সিজনের এক্সাম্পলসগুলো হলো ওয়াটারমেলন বা তরমুজ, মাস্কমেলন, কিউকাম্বার বা শসা, আর কিছু ফডার ক্রপস মানে গবাদি পশুর খাবার। মেক্স টোটাল সেন্স। এই কাঠফাটা গরমে তরমুজ আর শশা ছাড়া তো আমাদেরও চলে না। সো স্টুডেন্টস, সিজন মনে রাখার মেমোরি হ্যাকটা হলো বল শুনি। খরিফ খরায় নয়, বর্ষায় হয়, জুলাই থেকে অক্টোবর। রবি হলো শীতের সোয়েটার, অক্টোবর থেকে এপ্রিল। আর জায়েদ হলো গরমের তরমুজ ব্রেক। পারফেক্ট। সিজন তো জানা হয়ে গেল, এবার মেইন মেনু কার্ডে নজর দেওয়া যাক। আমাদের নেক্সট সেগমেন্ট হলো সাম মেজর ক্রপস। আচ্ছা, ভারতবর্ষের এত বিশাল জনসংখ্যার সবচেয়ে বেশি খাওয়া প্রধান ফসল বা স্টেপল ক্রপস হলো দুটো, রাইস এবং হুইট। চলো রাইস দিয়ে স্টার্ট করি। আমরা যাকে চাল বলি, প্রসেসিংয়ের আগে মানে ক্ষেত থেকে যখন কাটা হয় তখন একে প্যাডি বা ধান বলা হয়। রাইট। আর প্রোডাকশনের দিক থেকে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ রাইস আফটার চায়না। চায়নার পরেই ভারতের স্থান। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে যেটা আমাকে লিটারালি অবাক করে দিয়েছে। ধান ক্ষেত থেকে গ্যাস বেরোনোর ব্যাপারটা বলছো তো? হ্যাঁ, ওয়েট আ মিনিট। আমি তো ভাবতাম গাছপালা শুধু অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড নেয়, কিন্তু এখানে দেখছি ধানের ক্ষেত মিথেন গ্যাস রিলিজ করে। হ্যাঁ, শুনতে খুব ফানি লাগলো। মানে ক্ষেতগুলো রীতিমতো ঢেকুর তুলছে, বার্পিং। হ্যাঁ, এর পেছনে সায়েন্সটা কিন্তু খুব সিরিয়াস। ধান বা রাইস সাধারণত সোয়াম্পি এরিয়াস বা কর্দমাক্ত জায়গায় বোনা হয়। ধানের গোড়ায় সবসময় জল দাঁড়িয়ে থাকতে হয়, তাই তো? একদম। যখন মাটি এভাবে দিনের পর দিন জলে ডুবে থাকে, তখন মাটির ভেতরের অক্সিজেন সাপ্লাই পুরোপুরি কাট অফ হয়ে যায়। আচ্ছা, মানে মাটির নিচে দমবন্ধ করা একটা পরিবেশ তৈরি হয়। এক্স্যাক্টলি। আর অক্সিজেনের অভাবে সেখানে কিছু স্পেশাল অ্যানারোবিক ব্যাকটেরিয়া জন্মায়, যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। ও, এই ব্যাকটেরিয়াগুলো যখন ফ্লাডেড রাইস ফিল্ডে অর্গ্যানিক ম্যাটারগুলোকে ডিকম্পোজ করে, তখন বাই প্রোডাক্ট হিসেবে প্রচুর পরিমাণে মিথেন এবং অন্যান্য গ্যাস রিলিজ করে। সিরিয়াসলি? আর আমরা জানি যে মিথেন একটা মারাত্মক শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। দ্যাটস আ মাইন্ড ব্লোয়িং কানেকশন গাইজ। আমরা রোজ মজা করে ভাব খাচ্ছি, আর অন্যদিকে ধান ক্ষেতগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ে কন্ট্রিবিউট করছে। এনিওয়ে, রাইস চাষের জন্য আবহাওয়া কেমন লাগে জানো? ইট রিকোয়ার্স হাই টেম্প, মানে 25 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা, আর হাই রেইনফল
মানে 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত। আর আমাদের পূর্ব ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য একটা স্পেশাল মেনশন আছে নোটে। In West Bengal, there are 3 seasons for growing rice: Os, Aman, Boro. হ্যাঁ, আউশ, আমন আর বোরো, এই 3 জাতের ধানের নাম বাংলার কালচারের সাথে একদম মিশে আছে। একদম। এরপর যদি আমরা হুইট বা গমের দিকে তাকাই, গমের সুবিধা হলো ধানের মতো এর এত জল লাগে না, তাই না? রাইট, রেইন রিকোয়ার্ড হলো মাত্র 50-70 সেন্টিমিটার। আর সুগার কেন বা আখের ক্ষেত্রে টেম্পারেচার লাগে 21 to 27 ডিগ্রি সেলসিয়াস এবং রেইন লাগে 75 to 100 সেন্টিমিটার। ওকে, ধান গম তো হলো, এবার চলো এমন একটা ফসলের কথা বলি যেটা ছাড়া আমাদের অনেকেরই সকাল শুরু হয় না। ও, টি বা চা। চা চাষের জন্য মাটির কন্ডিশন খুব স্পেসিফিক হতে হয়। একদম, চা গাছের জন্য অ্যাসিডিক, ফার্টাইল এবং ওয়েল ড্রেন ল্যাটেরাইট সয়েল দরকার হয়। উইথ হাই অর্গ্যানিক ম্যাটার, মানে রিচ ইন হিউমাস। হ্যাঁ, আর এই ওয়েল ড্রেন ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। চা গাছের গোড়ায় যদি ধানের মতো জল জমে থাকে তাহলে গাছের শেকড় পচে যাবে। তাই চা সাধারণত পাহাড়ি ঢালে ল্যাটেরাইট মাটিতে চাষ করা হয়, যাতে বৃষ্টির জল পড়ে সাথে সাথে গড়িয়ে নেমে যায়। ঠিক, আর ইন্টারেস্টিংলি টি প্লান্টস গ্রো ওয়েল ইন দ্য শেড। মানে সরাসরি কড়া রোদে নয়, একটু ছায়াতে বা শেডে চা গাছ সবচেয়ে ভালো বাড়ে। হয়তো কড়া রোদে চা পাতার ওই ডেলিকেট ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। একদম লজিক্যাল। আর প্রোডাকশনের কথা যদি বলি, টপ মোস্ট প্রডিউসার গ্লোবালি হলো চায়না, তারপরে ইন্ডিয়া। এবং তারপর কেনিয়া। আর ইন্ডিয়াতে টপ হলো আসাম। আসামের চা তো বিশ্ববিখ্যাত। তো মেমোরি হ্যাকটা বলে দাও স্টুডেন্টসদের। হ্যাঁ গাইজ, ধানের ক্ষেত মিথেন ছাড়ে, বাংলার আউসামন বড় মাঠ কাঁপে। আর চায়ের জন্য চাই ল্যাটেরাইট মাটির ছায়া, তবেই জমবে আসামের আড্ডা। এক্সেলেন্ট। কার্বোহাইড্রেট তো অনেক হলো, এবার বডি বিল্ডিং আর হেলদি ডায়েটের দিকে ফোকাস করা যাক। লেটস মুভ টু দ্য নিউট্রিয়েন্ট পাওয়ার হাউসেস। প্রথমেই আসছে লেগুমিনাস ক্রপস বা ডাল জাতীয় শস্য। মজার ব্যাপার হলো ইন্ডিয়া ইজ লার্জেস্ট কনজিউমার অ্যান্ড প্রডিউসার। মানে আমরা সারা বিশ্বের সবচেয়ে বেশি ডাল উৎপাদনও করি, আবার নিজেদের দেশে খেয়েও ফেলি। হ্যাঁ, ডাল ভাত ছাড়া আমাদের দিন চলে না। কিন্তু এই লেগুমসদের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে মাটির নিচে, রুটে বা শেকড়ে। হ্যাঁ, এই প্ল্যান্টসগুলোর রুটে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া থাকে, যার নাম রাইজোবিয়াম। এরা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ মেনটেন করে। ওয়েট, এই জায়গাটা একটু বুঝিয়ে দাও। দেখো, বাতাস মূলত 78% নাইট্রোজেন গ্যাসে ভর্তি, কিন্তু গাছপালা সেই গ্যাসকে সরাসরি গ্রহণ করতে পারে না। আচ্ছা। তাদের নাইট্রোজেন দরকার হয় পুষ্টির জন্য, কিন্তু তারা বাতাস থেকে নিতে অক্ষম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো তখন হিরোর মতো এন্ট্রি নেয়। ও, এরা শেকড়ের ভেতর বসে বাতাসের নাইট্রোজেনকে টেনে নিয়ে অ্যামোনিয়ায় কনভার্ট করে দেয়। এক্স্যাক্টলি, যা গাছ খুব সহজেই পুষ্টি হিসেবে গ্রহণ করতে পারে। মানে তুমি আমাকে পুষ্টি দাও, আর আমি তোমাকে আমার শেকড়ে থাকার জায়গা আর খাবার দেব। মিউচুয়াল হেল্প। পারফেক্ট এক্সাম্পল। কিন্তু এই ফ্যামিলিতে একটা বড়সড় এক্সেপশন আছে। হ্যাঁ গাইজ, একটা বেইমান আছে। বেইমান মানে? মানি হলো রাজমা। সোর্সে খুব ক্লিয়ারলি লেখা আছে, নো নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন দ্য রুটস অফ রাজমা প্লান্টস। ও আচ্ছা, হ্যাঁ। সে লেগিউম ফ্যামিলির মেম্বার, অথচ তার শেকড়ে কোনো রাইজোবিয়াম নেই। ট্রেটার। রাজমা পুরো ধোঁকাবাজ। প্রকৃতিতে কিছু ব্যতিক্রম তো থাকবেই। তো লেগিউমিনাস ক্রপসের এক্সাম্পলগুলোর মধ্যে পালসেস, রাজমা আর সোয়াবিনস পড়ে। আর সয়াবিনের ক্ষেত্রে মনে রেখো, টপ প্রডিউসার হলো এমপি বা মধ্যপ্রদেশ। এরপর আমাদের লিস্টে আছে মিলেটস বা বাজরা জাতীয় শস্য। মিলেটস আর সুপার ফুডস বা শ্রী আন্না। আজকাল সবাই মিলেট নিয়ে পাগল। এর টপমোস্ট প্রডিউসার হলো রাজস্থান। এক্সাম্পলগুলো হলো বাজরা, রাগি বা ফিঙ্গার মিলেটস, আর জোয়ার, যাকে সরগাম বলা হয়। রাজস্থানের মতো রুক্ষ আবহাওয়ায় এই ফসলগুলো খুব ভালো সার্ভাইভ করে। এরপর আসছে অয়েল সিডস বা তৈলবীজ। ভারত কিন্তু তৈলবীজ উৎপাদনে সেকেন্ড লার্জেস্ট আফটার চায়না। আর ভারতের ভেতরে টপ হলো গুজরাট। এক্সাম্পলগুলো হলো গ্রাউন্ডনাট, কোকোনাট, মাস্টার্ড, সেসেমি, কটন সিড আর সয়াবিন। স্টুডেন্টস, মেমরি হ্যাক রেডি করে নাও। সুপারফুড মিলেট রাজস্থান ইজ গ্রেট, আর তেলের খনিতে গুজরাট হিট। পেট তো ভরে গেছে, এবার একটু ফলমূল আর এক কাপ কফির দিকে যাওয়া যাক।
আমাদের নেক্সট সেগমেন্ট হল হর্টিকালচার অ্যান্ড কফি। হর্টিকালচার বলতে সেই প্ল্যান্টগুলোকে বোঝায় যেগুলো গ্রোন ফর ফুড, মেডিসিন, অ্যারোমা, অ্যাস্থেটিক্স। মানে শুধু ফল আর সবজি নয়, ওষুধ, সুগন্ধি আর অর্নামেন্টাল গাছও এর মধ্যে পড়ে। আর এই ফিল্ডে ভারতের অবদান হিউজ। ইন্ডিয়া প্রডিউসেস 13% অফ ওয়ার্ল্ডস ভেজ। আর এই হর্টিকালচার সেক্টরটা অ্যাসোসিয়েটেড উইথ গোল্ডেন রেভলিউশন। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, গোল্ডেন রেভলিউশন মানেই হর্টিকালচার। এবার আসি আমার ফেভারিট টপিকে, কফি। কফির গ্রোথ নিয়ে একটা দারুণ কথা বলা আছে। ব্লসম শাওয়ার্স হেল্প ইন গ্রোথ অফ কফি। ব্লসম শাওয়ার্স, এই কনসেপ্টটা একটু এক্সপ্লেন করবে? কফি গাছে ফুল ফোটার জন্য বসন্তের শুরুতে স্পেসিফিক একটু বৃষ্টির দরকার হয়, সেটাকেই ব্লসম শাওয়ার্স বলে। এটা কফি প্রোডাকশনের জন্য ম্যাজিকের মতো কাজ করে। গাইজ, এটা তো একদম আমাদের পরীক্ষার আগের রাতের ম্যাজিক লাকের মতো। মানে সারা বছর যাই পড়ি না কেন, পরীক্ষার আগের রাতে যেই চ্যাপ্টারটা চোখ বুলিয়ে গেলাম সেটাই এক্সামে চলে এলো। কফির ব্লসম শাওয়ার্সও জাস্ট সেরকমই একটা সাডেন বুস্ট। দারুণ বলেছ। মাটির ক্ষেত্রে কফি রিকোয়ার্স ল্যাটেরাইট সয়েল, আর কফি বোল অফ দ্য ওয়ার্ল্ড হল ব্রাজিল, ওরাই টপ মোস্ট প্রডিউসার। আর ভারতের ক্ষেত্রে টপ হল কর্ণাটকার বাবা বুদান হিলস। হ্যাঁ, 2008 ডেটা অনুযায়ী ইন্ডিয়া প্রডিউসেস 3.2% অফ দ্য ওয়ার্ল্ডস কফি। এটা মনে রাখতে হবে। কফিগুলো মূলত গ্রোন ইন দ্য ওয়েস্টার্ন ঘাটস অফ কর্ণাটকা, কেরালা, টিএন, এপি, ওডিশা, এনি স্টেটস। আর ভ্যারাইটিগুলো হল আরাবিকা, লিবেরিকা, রোবোস্টা। সো মেমরি হ্যাক টাইম। বাবা বুদান হিলসে ল্যাটেরাইট মাটি, অ্যারাবিকা, রোবাস্টা কফি, একদম খাঁটি। ব্রিলিয়েন্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তো জামাকাপড় পরতে হবে। লেটস টক অ্যাবাউট ফাইবার ক্রপস। প্রথমে আসছে কটন বা তুলা। কটন ইজ কাল্টিভেটেড অন ব্ল্যাক সয়েল। কালো মাটিতে তুলার চাষ সবচেয়ে ভালো হয়। একে সিলভার ফাইবার বলা হয়। কিন্তু ভাই, এর রিকোয়ারমেন্টস দেখে তো মনে হচ্ছে এ কোনো হাই মেইনটেনেন্স সেলিব্রিটি। কেন? It requires 210 frost-free days and 6 to 8 months to mature. হ্যাঁ, ফ্রস্ট বা তুষারপাত হলে তুলার ডেলিকেট ফাইবারগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়, তাই পাকতে বেশ লম্বা সময় লাগে। এরপর আসছে জুট বা পাট। দিস ইজ কল্ড গোল্ডেন ফাইবার। এখানে প্রোডাকশন আর এক্সপোর্টের একটা ইন্টারেস্টিং ডিফারেন্স আছে। টপ প্রডিউসার হলো ইন্ডিয়া, স্পেশালি WB। কিন্তু টপ এক্সপোর্টার হল বাংলাদেশ। মানে ভারত সবচেয়ে বেশি পাট উৎপাদন করে, কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি পাট বিদেশের বাজারে বিক্রি করে। আর আবহাওয়ার ক্ষেত্রে নরওয়েস্টার্স আর বেনিফিশিয়াল ফর আর্লি স্টেজ হেভি রেইনফল। নরওয়েস্টার্স মানে আমাদের সবার পরিচিত কালবৈশাখী ঝড়। এটা পাট চাষের জন্য একদম আশীর্বাদ। ঠিক তাই। এরপর আছে হ্যাম্প বা শন। ইট ইজ আ ফাস্ট গ্রোয়িং অ্যানুয়াল প্লান্ট, কাল্টিভেটেড ফর ইটস স্ট্রং, ডিউরেবল, ন্যাচারাল বাস্ট ফাইবার্স। দড়ি বা ক্যানভাস তৈরিতে কাজে লাগে। আর লাস্টলি সিল্ক বা রেশম। সিল্ক ইজ আ ন্যাচারাল ফাইবার ফ্রম cocoons। রেশম পোকার গুটি থেকে সিল্ক তৈরি হয়, যাকে সেরিকালচার বলা হয়। Silk is an animal fiber, one of the strongest natural fibers. তো গাইজ, ফাইবারের মেমরি হ্যাকটা হলো বলে ফেলো। কালো মাটিতে রূপলি তুলা আর কালবৈশাখীর বৃষ্টিতে সোনালি পাট। দারুণ। এবার আমরা একদম লাস্ট টপিকে চলে এসেছি। এত সব ফসল তো আমরা ফলালাম, কিন্তু জল না দিলে তো সব শুকিয়ে কাঠ হয়ে যাবে। So, our last segment, irrigation. ইরিগেশন ইজ সাপ্লাইং ওয়াটার টু ল্যান্ড ফর ক্রপস অর লোনস, মানে সেচ ব্যবস্থা। তোমাদের নোটে একটা ছবি আছে, ফিগ 1। এখানে 5টা টাইপ দেখানো হয়েছে: সারফেস, ড্রিপ, স্প্রিংকলার, সাবসারফেস, ক্যানাল। এর মধ্যে ড্রিপ ইরিগেশনটা খুব স্পেশাল। Drip irrigation is watering plants by slowly dripping water onto the soil at the base of the plant. Guys, এটা তো একদম হাসপাতালের স্যালাইন ড্রিপের মতো। এক্স্যাক্টলি। ফোটায় ফোটায় জল সরাসরি গাছের শেকড়ে পৌঁছায়, কোনো ওয়েস্টেজ নেই। এটা সবচেয়ে এফিশিয়েন্ট পদ্ধতি। কোথায় মেসের খিচুড়ির মতো মিক্সড ক্রপিং, আর কোথায় একদম স্যালাইন ড্রিপের মতো ড্রিপ ইরিগেশন। তো স্টুডেন্টস, আজ আমরা অনেকগুলো টপিক খুব ডিটেলসে কভার করলাম, কিন্তু ক্লাস শেষ করার আগে একটা চিন্তাভাবনা উস্কে দেওয়া প্রশ্ন রেখে যেতে চাই। কি সেটা? আমরা দেখলাম ধানক্ষেত থেকে প্রচুর মিথেন উৎপন্ন হয়, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়। তাহলে স্টুডেন্টস, ভেবে দেখো তো, ভবিষ্যতে আমাদের প্রধান খাদ্য ফাটকে টিটিয়ে রেখে কিভাবে আমরা ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা করব? সায়েন্স কি এর কোনো সমাধান বের করতে পারবে?
এটা নিয়ে তোমরা অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করো। আর আজকের মতো এখানে শেষ করছি। এর ডিটেলস, বিভিন্ন ফেজ আর ওই যে কিছু ডার্ক সাইড আছে না, মানে ড্রব্যাকসগুলো। এক্স্যাক্টলি তার সাথে একগাদা মজার ওই কালার অ্যান্ড কালার রেভলিউশনস। তো ভাইবটা একদম ক্লিয়ার। এটা একটা জম্পেশ স্টাডি সেশন হতে চলেছে, যেখানে বোরিং নোটসগুলোকে আমরা একদম রিয়েল লাইফ এক্সাম্পল আর মিম ম্যাটেরিয়াল দিয়ে ডিকোড করব। সো লেটস স্টার্ট উইথ দি অরিজিন স্টোরি। মানে সবুজ বিপ্লবের গোড়ার কথা, রাইট? হ্যাঁ, দ্য গ্রিন রেভলিউশন। মানে ধরো, আমার সবসময় একটা মিসকনসেপশন ছিল যে যেহেতু ইন্ডিয়া একটা কৃষি প্রধান দেশ, তাই সবুজ বিপ্লবের কনসেপ্টটা বোধহয় ইন্ডিয়া থেকেই শুরু হয়েছিল। এটা অনেকেই ভাবে আসলে, কিন্তু সোর্সে যদি দেখো ব্যাপারটা তা নয়। দ্য গ্রিন রেভলিউশন ফার্স্ট বিগ্যান ইন মেক্সিকো অ্যান্ড ল্যাটিন আমেরিকা, আর সময়টা ছিল ১৯৪০ থেকে ১৯৬০-এর দশক। ও, ল্যাটিন আমেরিকা, মানে মেক্সিকোতে প্রথম শুরু হয়। হ্যাঁ, আর এখানে একটা খুব মজার ট্রিভিয়া আছে। এই যে গ্রিন রেভলিউশন টার্মটা, এটা কিন্তু ওই ল্যাবে বসে থাকা সায়েন্টিস্টরা দেননি। দ্য টার্ম গ্রিন রেভলিউশন ওয়াজ অ্যাকচুয়ালি কয়েন্ড বাই উইলিয়াম এস গাউড। ওয়েট, নামটা কি বললে? উইলিয়াম এস গড? হ্যাঁ, উনি ছিলেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের একজন অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, দাঁড়াও, এই নামটা মনে রাখার একটা দারুণ ট্রিক মাথায় এলো। এই গডের উচ্চারণটা অনেকটা গড বা ভগবানের মতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই শোনায়। মানে ধরো, এভাবে মনে রাখা যায়, উইলিয়াম এস গড, মানে কৃষির ভগবান যিনি নামটা দিয়েছিলেন। আর গমের সুপারহিরো পে? গমের সুপারহিরো হচ্ছেন নরম্যান বরলগ, মানে যাকে আমরা ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড বলি। আমি তো উনাকে কৃষির টনি স্টার্ক বলতে বেশি পছন্দ করি। টনি স্টার্ক, মানে আয়রন ম্যান? লজিকটা কি? লজিকটা হচ্ছে, উনি ল্যাবে বসে এমন একটা ভ্যারাইটি বানালেন যা একদম সুপারহিরোর মতো ফলন দেয়। উনি মূলত হাই ইল্ডিং ভ্যারাইটিজ বা সংক্ষেপে HYVs অফ হুইট তৈরি করেছিলেন। আর এর জন্যই উনি 1970 সালে নোবেল পিস প্রাইজ পান। নোবেল পিস প্রাইজ? মানে এগ্রিকালচারাল সায়েন্টিস্ট হয়ে পিস প্রাইজ? অ্যাবসলিউটলি। কারণ খাদ্যের নিশ্চয়তা ছাড়া তো আর শান্তি আসতে পারে না, তাই না? উনি লিটারালি কোটি কোটি মানুষকে না খেয়ে মরার হাত থেকে বাঁচিয়েছিলেন। মাইন্ড ব্লোয়িং। মানে উনি গমের এমন ভ্যারাইটি বানালেন যেটা পুরো গেম চেঞ্জ করে দিল। আচ্ছা, উনি তো গ্লোবাল ফাদার, কিন্তু ইন্ডিয়াতে ফাদার অফ গ্রিন রেভলিউশনকে? ইন্ডিয়াতে এই ক্রেডিটটা যায় ডক্টর MS স্বামীনাথনের কাছে। আর এই পয়েন্টটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। কেন? লেটেস্ট কিছু হয়েছে নাকি ওনাকে নিয়ে? হ্যাঁ, তো উনি 2024 সালেই ভারতরত্ন পেয়েছেন। ও ওয়াও, ভারতরত্ন! দ্যাটস আ ম্যাসিভ ফ্যাক্ট। তো ওয়ার্ল্ডে বরলগ আর ইন্ডিয়াতে স্বামীনাথন। এবার বলো, দুনিয়া কাঁপানোর পর এই রেভলিউশনটা ভারতে এন্ট্রি নিল কিভাবে? এটাই তো ফার্স্ট ফেজের গল্প। ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায়টার টাইম পিরিয়ড ছিল মিড 1960 থেকে 1970 পর্যন্ত। আচ্ছা, তো এই নতুন টেকনোলজি কি দেশের সব কৃষক একসাথে পেয়েছিল? না না, সেটাই তো ব্যাপার। HYV সিডস শুধুমাত্র ওয়েলদিয়া স্টেটসগুলোতে লিমিটেড ছিল। ওয়েলদি স্টেটস, মানে লাইক আইফোনের নতুন মডেল বেরোলে যেমন শুধু বড়লোকরা আগে কেনে, সেই রকম? এক্স্যাক্টলি। ফার্স্ট ফেজে শুধু ধনী রাজ্যগুলো যেমন পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এই বীজগুলো পেয়েছিল। আর শুধু রাজ্য নয়, ফসলটাও লিমিটেড ছিল। মানে সব ফসলে এই ম্যাজিক টাচ করেনি শুরুতে? না, ইনিশিয়ালি এটা শুধু রাইস আর হুইট, মানে ধান আর গমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বুঝতে পারলাম। আচ্ছা, সোর্সে দেখছি থার্ড 5 ইয়ার প্ল্যানের কথা বলা আছে 1961 থেকে 1966 এর মধ্যে। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ 1965 সালে গভর্নমেন্ট দুটো খুব ক্রুশিয়াল বডি তৈরি করে। একটা হলো CACP আর অন্যটা হলো FCI বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ও আচ্ছা, মানে প্রোডাকশন তো বেড়ে যাচ্ছে, সেটা তো স্টোর করতে হবে, আর কৃষকদের একটা মিনিমাম দাম দিতে হবে। একদম পারফেক্ট লজিক। আর এই সাকসেসটা এতটাই হিউজ ছিল যে জুলাই 1968-এ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটা স্পেশাল স্ট্যাম্প রিলিজ করেন। স্ট্যাম্প? মানে ডাকটিকেট? হ্যাঁ, যার নাম ছিল হুইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন নয়, হুইট রেভলিউশন। দ্যাটস কুল। আচ্ছা, ইন্ডিয়াতে তো শুরুতে এই বীজগুলো ছিল না, তাহলে আসছিল কোথা থেকে? ওই যে PL 480 স্কিম, এর আওতায় গ্রিন রেভলিউশনের আগে ভারত মেক্সিকো এবং USA থেকে গমের HYV সিডস ইম্পোর্ট করত। রাইট। আর ধানের ক্ষেত্রে? ধানের ক্ষেত্রে ছিল IR8, যাকে বলা হতো মিরাকল রাইস। এটা IRI দ্বারা ডেভেলপ করা ধানের HYV বীজ, যা ফিলিপিন্স থেকে ইন্ডিয়াতে আনা হয়।
মেরাকল রাইস, নামগুলো হেব্বি। আর গমের ক্ষেত্রে আমাদের নিজেদের কোনো সায়েন্টিস্টকে কিছু করেননি? অফকোর্স করেছেন। ফাদার অফ হুইট রেভলিউশন বলা হয় ডক্টর ডি.এস. অ্যাথওয়ালকে। উনি 1967-এ গমের একটা নতুন ভ্যারাইটি তৈরি করেন। সেটার নাম কি? নামটা শুনলে একটু কনফিউজড হতে পারো। নামটা ছিল কালিয়ান সোনা। ওয়েট, কালিয়ান সোনা? এটা তো কোনো সোনার গয়নার নাম মনে হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো এটা নিয়ে একটা জোরালো মেমোরি হ্যাক বানানো যায়। লাইক কালিয়ান সোনা কোনো গয়নার নাম নয়, এটা গমের নাম, যেটা ডক্টর আটওয়াল আবিষ্কার করেছিলেন। ব্রিলিয়েন্ট! এভাবেই মনে রাখতে হবে। তো ফার্স্ট ফেজ তো সাকসেসফুল হলো। এরপর এলো সেকেন্ড ফেজ, মিড 1970 থেকে 1980 পর্যন্ত। সেকেন্ড ফেজে নিশ্চয়ই এটা শুধু ধনী রাজ্যে আটকে থাকেনি। একদমই না। এইচওয়াইভি টেকনোলজি আরও বেশি রাজ্য ও ফসলে ছড়িয়ে পড়ে। ফোকাসটা তখন শিফট হয় ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, ফুড সিকিউরিটি আর হোলিস্টিক ডেভেলপমেন্টের দিকে। মানে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি একদম কমে যায়, তাই তো? হ্যাঁ, প্রায় জিরো হয়ে যায়। আর এই সেকেন্ড গ্রিন রেভলিউশন বা এসজিআর সেলের হেডকোয়ার্টার ছিল আইসিএআর RCER পাটনা, বিহারে। বিহারের পাটনায় বসে সেকেন্ড প্ল্যানিং, দারুণ। কিন্তু এক্সপার্ট, প্রত্যেক হিরোর তো একটা ডার্ক সাইড থাকে। এই গ্রিন রেভলিউশনের কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ছিল না? আনফর্চুনেটলি হ্যাঁ, অনেকগুলো ডার্ক সাইড বা ড্রব্যাকস ছিল। লাইক কীরকম? ফার্স্ট অফ অল, এই বীজগুলোতে প্রচুর জল লাগত। ইন্টেন্সিভ ইরিগেশনের জন্য গ্রাউন্ড ওয়াটার লেভেল মারাত্মকভাবে কমে যায়। ও, মানে মাটির তলা জল পুরো পাম্প করে তুলে ফেলা হচ্ছিল। রাইট। আর সেকেন্ড পয়েন্ট হলো কেমিক্যাল ফার্টিলাইজার্স। বিশেষ করে নাইট্রোজেন বেসড সার অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির পিএইচ লেভেল বেড়ে যায়। মানে মাটি ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে যায়। এক্স্যাক্টলি। সয়েল অ্যালকালিনিটি বেড়ে গিয়ে মাটির কোয়ালিটি খারাপ হতে শুরু করে। এটা তো গেল ইকোলজিক্যাল ড্যামেজ। ইকোনমিক্যালি কোনো প্রভাব পড়েছিল? বিশাল প্রভাব পড়েছিল। বড় ও ধনী কৃষকদের সাথে ছোট মানে স্মল অ্যান্ড মার্জিনাল কৃষকদের ডিসপ্যারিটি বা বৈষম্য মারাত্মকভাবে বেড়ে যায়। কারণ বড়লোকদের কাছে ট্র্যাক্টর কেনার বা পাম্প বসানোর টাকা ছিল। একদম। যাদের ল্যান্ড, ক্যাপিটাল ও টেকনোলজি ছিল তারাই লাভবান হয়। ফলে অনেক টেনেন্ট কাল্টিভেটার্স বা বর্গাদার তাদের জমি থেকে ডিসপ্লেস হয়ে যায়। এটা তো একটা হিউজ সোশ্যাল ইস্যু। মানে ডার্ক সাইডগুলো যদি আমরা একটা মেমোরি হ্যাক দিয়ে মনে রাখি, ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়: জল গায়েব, মাটি খার, গরিব চাষির হাহাকার। দ্যাটস আ স্যাড বাট ভেরি এফেক্টিভ মেমোরি হ্যাক। আর এই সমস্যাগুলো কমানোর জন্যই পরে জিএম ক্রপসের কনসেপ্টটা আসে। জিএম ক্রপস মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। হ্যাঁ, যাদের ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে ল্যাবে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, মানে গাছের জিনের ভেতর অন্য জিনের এন্ট্রি। সোর্সে কোনো এক্সাম্পল দেওয়া আছে? হ্যাঁ, যেমন বিটি ব্রিঞ্জল আর বিটি কটন। এই বিটির ফুল ফর্ম কি? এটা হচ্ছে ব্যাসিলাস থ্রুইনজিয়েন্সিস, একটা ব্যাকটেরিয়া যেটার জিন গাছে ঢুকিয়ে দিলে গাছ নিজেই পোকা মারার টক্সিন তৈরি করতে পারে। সিরিয়াসলি? মানে আর পেস্টিসাইড স্প্রে করতে হবে না? দ্যাটস সাইফাই লেভেল স্টাফ। হ্যাঁ, টেকনোলজিটা অসাধারণ। তো এটা গেল আমাদের সবুজ বিপ্লব। কিন্তু শুধু কি সবুজ? মানে এগ্রিকালচার তো শুধু ধান আর গমে আটকে নেই। আমাদের কৃষিখাত তো পুরো রামধনু। অ্যাবসলিউটলি। আর এখান থেকেই আমরা শিফট করব দ্য কালার প্যালেট অফ রেভলিউশনসে। ও, এটা আমার ফেভারিট পার্ট। সোর্সের টেবল 1-এ এক গাদা কালার আর রেভলিউশনের নাম দেওয়া আছে। চলো এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ডের মতো খেলা যাক। ডান। শুরু করছি ব্লু রেভলিউশন বা ব্লু রেভলিউশন দিয়ে। ব্লু মানে তো জল, সো অবভিয়াসলি ফিশ বা মাছ। পারফেক্ট। ফাদার অফ ব্লু রেভলিউশন হলেন হীরালাল চৌধুরী আর অরুণ কৃষ্ণন। ফোকাস ছিল সাস্টেনেবল ফিশ প্রোডাকশন বা অ্যাকোয়াকালচার। হীরালাল আর অরুণ। ওকে, নেক্সট। হোয়াইট রেভলিউশন। হোয়াইট তো দুধ ছাড়া আর কিছুই হতে পারে না। মিল্ক অ্যান্ড ডেয়ারি। একদম। এটাকে অপারেশন ফ্লাড নামেও ডাকা হয়। 1970 সালে আমুল বা GCMMF দ্বারা লঞ্চ হয়। আর এর ফাদার কে জানো? অফকোর্স, ভার্গিস কুরিয়ান। রাইট। উনার আত্মজীবনীটার নাম হল আই টু হ্যাড এ ড্রিম। আর ওনাকে নিয়ে আরেকটা বিখ্যাত বই আছে, দ্য ম্যান হু মেড এলিফ্যান্ট ডান্স। টাইটেলটা ফাটাফাটি। আচ্ছা, নেক্সট কালার। ইয়েলো রেভলিউশন। ইয়েলো, সর্ষে ক্ষেত, মানে অয়েল সিডস বা ভোজ্য তেল। এক্স্যাক্টলি, এডিবল অয়েল সিডস। ফাদার হলেন স্যাম পিত্রোদা। স্যাম পিত্রোদা। এই তিনটে মেজর রেভলিউশন মনে রাখার জন্য একটা ফাটাফাটি ট্রিক বানাই। বলো বলো। ট্রিকটা হলো সাদা দুধে কুরিয়ার বয়, নীল জলে হীরালাল ভাসে, আর হলুদ তেলে স্যাম ভাই হাসে। হা হা হা, কুরিয়ার বয় মানে কুরিয়ান, রাইট?
দ্যাটস হিলেরিয়াস হ্যাঁ ফানি জিনিস বেশি মনে থাকে আচ্ছা বাকি কালারগুলো কুইকলি বলে ফেলি ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়াম ব্রাউন লেদার গোল্ডেন এটা ফ্রুট বা হানি হবে রাইট হ্যাঁ ফ্রুট বা হানি আর গ্রে রেভলিউশন গ্রে মানে ছাই রং ফার্টিলাইজার একদম ঠিক এবার বলো পিঙ্ক রেভলিউশন পিঙ্ক মানে কিন্তু বারবি নয় এটা সোর্সে দেখছি পেঁয়াজ বা অনিয়ন রাইট পিঙ্ক হলো অনিয়ন আর রেড রেড মানে লাল সো মিট বা টমেটো আর সিলভার সিলভারটা ডিম বা পোল্ট্রি হবে পারফেক্ট আর লাস্ট হচ্ছে এভারগ্রিন রেভলিউশন এটা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য মানে পুরো এগ্রিকালচারের টু জেড ফাটাফাটি রেভলিউশনে তো রঙের ছোড়াছুড়ি দেখলাম এবার সোর্সের লাস্ট পার্টে আসা যাক টাইপস অফ কালচার হ্যাঁ তবে এই কালচার মানে নাচ গানের কালচার নয় এটা হচ্ছে ফার্মিংয়ের কালচার রুট ওয়ার্ডগুলো ধরলেই কিন্তু মানে বোঝা যায় আমি একটা একটা করে বলছি তুমি মেলাও চলো ফার্স্ট হচ্ছে হর্টিকালচার এটা ধর ভেজিটেবল ফার্মিং বা শাকসবজি চাষ সেরিকালচার সিল্ক মানে সিল্ক রিয়ারিং অ্যাপিকালচার এটা কনফিউজিং অনেকেই ভাবে এটা হয়তো বাদরের কিছু হবে অ্যাপি থেকে কিন্তু মেমরি হ্যাক হলো অ্যাপ মানে বাদর নয় অ্যাপি মানে বি সো অ্যাপিকালচার মানে বি কিপিং বা মৌমাছি পালন এটা কিন্তু অ্যাপ ফিশ নয় হা একদম পাইসেকালচার পাইসেস মানে মাছ ফিশ ফার্মিং ফ্লোরিকালচার ফ্লোরা মানে ফুল ফ্লাওয়ার ফার্মিং অ্যাকোয়াকালচার অ্যাকোয়া মানে জল রিয়ারিং অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ভিটিকালচার বা ভিনিকালচার ভিটি মানে হচ্ছে আঙ্গুর কাল্টিভেশন অফ গ্রেপ ওয়াইন্স আর লাস্ট অ্যাভিকালচার এভিয়েশন থেকে এভি মানে পাখি বার্ড ফার্মিং তুমি তো পুরো মাস্টার হয়ে গেছো আরে রুট ওয়ার্ডের কামাল ভাই আচ্ছা সোর্সে একদম শেষে একটা ফান ফ্যাক্ট দেওয়া আছে হ্যাঁ দ্য 5-year ফ্যাক্ট পপুলেশন সেন্সাস তো 10 বছর অন্তর হয় কিন্তু এগ্রিকালচারাল সেন্সাস বা কৃষি শুমারি কত বছর অন্তর হয় এটা হয় ঠিক 5 বছর অন্তর অ্যাগ্রিকালচার সেন্সাস ইজ কন্ডাক্টেড অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 5 ইয়ার্স 5 ইয়ার্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ একদম তো আমরা কিন্তু সোর্সের একদম লাইন বাই লাইন সব কিছু কভার করে ফেললাম আজকে হ্যাঁ গ্রিন রেভলিউশন থেকে শুরু করে ব্লু হোয়াইট পিঙ্ক সব কভার্ড তবে একটা কথা এভারগ্রিন রেভলিউশন তো হলো কিন্তু ভবিষ্যৎটা কি মানে তুমি কি গ্যাস করছো হয়তো এরপর আসবে সিলিকন রেভলিউশন যেখানে কৃষকরা মাঠে না গিয়ে ল্যাপটপে বসে এআই আর ড্রোন দিয়ে ফার্মিং কন্ট্রোল করবে চিন্তা করে দেখো ব্যাপারটা ড্রোন দিয়ে স্প্রে হচ্ছে সেন্সর দিয়ে মাটির ময়েশ্চার মাপা হচ্ছে দ্যাটস ক্রেজি টেকনোলজি আর নেচারের এই ব্লেন্ডিংটা সত্যি ফ্যাসিনেটিং একদম আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য এডিউ এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নোটের জন্য এডিউ এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও